ভারতীয় ওয়াকফ বোর্ড প্রায় ৯.৪ লক্ষ একর জমি নিয়ন্ত্রণ করে, যা রেলওয়ে এবং আর্মির পরে সর্বোচ্চ পরিমাণ জমি। এই জমির মোট বাজার মূল্য ২৪ লাখ কোটি রুপি, যা ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি। তবে এই জমির অনেকগুলোই অনেক প্রাচীন, ফলে ওয়াকফ বোর্ডের হাতে এর জমির মধ্যে অনেকগুলোতেই কোনো ধরনের কাগজপত্র বা রেজিস্ট্রেশনের প্রমাণ নেই। ফলে কেউ কেউ দাবি করেন যে এই প্রাচীন জমির হিসাবপত্র আনলে ওয়াকফ বোর্ডের হাতে হয়তো ৩০ লক্ষ একরেরও বেশি জমি রয়েছে। আয়তনের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের পুরো সিলেট বিভাগের সমান এই জমি, যা ভারতের মুসলিমদের কন্ট্রোলে থাকা ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে। এই বিশাল সম্পদ মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক ও মানবিক ভিত্তি হিসেবে কাজ করে আসছে শত বছর ধরে। কিন্তু একটি নতুন আইন, যেটা ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ নামে পরিচিত, এই ঐতিহ্যবাহী কাঠামোর উপরে এক ধরনের আঘাত হানতে চলেছে। এই ভিডিওতে আমরা জানব কি এই আইন, কেন এটি বিতর্কিত এবং এটি নিয়ে ভারতীয় মুসলিমদের যে তীব্র বিরোধিতা, তারই বা কারণ কি। ভারতে গত ৮ই এপ্রিল ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ পাশ হয়। এই বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার পর থেকেই ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদ শুরু হয়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে। যদি আমরা একটু ওয়াকফ শব্দটার এবং আইনের প্রেক্ষাপটটা দেখি, ওয়াকফ শব্দটি এসেছে আরবি ওয়াকফ শব্দ থেকে, যার অর্থ কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। ইসলামে কেউ যদি কোনো সম্পত্তি, জমি আল্লাহর নামে দান করে দেয়, সেটি ওয়াকফ হয়। এর আয় থেকে চলে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, জনকল্যাণমূলক কাজ, যেমন ওয়াকফের মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান, এতিমখানা এবং গরিবদের সেবামূলক কার্যক্রম। ইতিহাসের দিকে তাকালে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই ওয়াকফের প্র্যাকটিসটি দেখে আসছি। সাহাবীগণ বিভিন্ন স্থাবর সম্পত্তি যেমন খেজুর বাগান, কূপ, জমি ইত্যাদি ওয়াকফ করতেন। খুলাফায়ে রাশেদিনের যুগে ওয়াকফ আরও সুসংগঠিত হয়। উমাইয়া ও আব্বাসী যুগে এটি একটি প্রশাসনিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে রূপ নেয়। ওসমানী খেলাফতের সময় ওয়াকফ ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এবং একটি স্বতন্ত্র দপ্তর, যেটাকে দিওয়ান আল ওয়াকফ নামে ডাকা হতো, গঠিত হয়। এটি বিভিন্ন ধরনের বিষয়াদি নিয়ন্ত্রণ করত। ওসমানী কালে বহু শহরের অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং পানীয় জলের ব্যবস্থার পেছনে ওয়াকফের একটা বড় ভূমিকা ছিল। ফাস্ট ফরওয়ার্ড করে আমরা যদি ভারতে আসি, ভারতে ওয়াকফ ব্যবস্থা চলে আসছে বহু শতাব্দী ধরে। মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত, স্বাধীনতার পরে ১৯৫৪ ও ৯৫ সালে ওয়াকফের আইনটি প্রচলিত হয়। এতে কেন্দ্র ও রাজ্য ওয়াকফ বোর্ড গঠন করা হয়। নতুন যে সংশোধনীটি করা হলো, আমাদের অনেকের কৌতূহল আছে যে কেন এই সংশোধনীটি বর্তমান বিজেপি সরকার করতে বাধ্য হলো। এর কারণ বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ২০১২ সাল কর্ণাটকে ওয়াকফ সম্পত্তি নিয়ে ঘটে একটি বিরাট কেলেঙ্কারি এবং দুর্নীতি, যেখানে প্রায় ২৭,০০০ একর জমি ২ লাখ কোটি রুপিতে আত্মসাৎ করা হয়। এই কেলেঙ্কারির পেছনে রাজনীতিবিদ এবং রিয়েল এস্টেটের একটি লবি সক্রিয় ছিল। এই খবর যখন মিডিয়াতে প্রকাশিত হয়, তার মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। এরই প্রেক্ষাপটে এই সংশোধনী আইন ২০২৫ নিয়ে কাজ করা শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, এর মধ্যে যে দুর্নীতিগুলি ঘটে সেগুলা যেন না ঘটতে পারে তার ব্যবস্থা করা। এছাড়াও ভারতে বিভিন্ন সময়ে ওয়াকফ রিলেটেড সম্পত্তি নিয়ে প্রচুর মিসম্যানেজমেন্ট ও দুর্নীতির রিপোর্ট মিডিয়াতে এসেছে। সরকার বলছে নতুন আইন দুর্নীতি ঠেকাতে প্রণীত হয়েছে, কিন্তু অন্যদিকে সমালোচকদের দাবি দুর্নীতি প্রতিরোধ নয়, বরং এটি মুসলিমদের সম্পদে হস্তক্ষেপের নতুন পথ খুলে দিচ্ছে। এবার আসুন আমরা দেখি এই আইনটি একটু গভীরভাবে, যে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। নতুন এই সংশোধনীতে মোটা দাগে 4টি পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ব্যবহারের দ্বারা ওয়াকফ বাতিল করা। আগে একটা জমি দীর্ঘদিন মসজিদ বা কবরস্থান হিসেবে ব্যবহৃত হলে সেটি ওয়াকফ হিসেবে চিহ্নিত হতো। এই আইনে এই বিধানটি বাতিল করা হয়েছে। প্লাস ওয়াকফ সদস্য বোর্ডে এখন অমুসলিমদের সদস্য হিসেবে নিয়োগের বিধান দেওয়া হয়েছে। কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা নির্ধারণের ক্ষমতা এখন জেলা প্রশাসকের হাতে। এর বাইরে প্রতিটি বোর্ডে কমপক্ষে 2 জন মুসলিম নারী সদস্য রাখারও বিধান এই আইনে রাখা হয়েছে। নতুন পদক্ষেপগুলো শুনলে আমরা এর পিছনে এটি কেন বিতর্কিত হলো সেটা হয়তোবা অতটা পরিষ্কার হতে নাও পারে।
তো আসুন দেখা যাক কেন এই আইনটি এত বিতর্কিত হলো পুরো ভারত জুড়ে। এই আইনের বিতর্ক জন্ম দেওয়ার পিছনে যে পয়েন্টগুলো যারা বিরোধিতা করছে তারা বলছে যে এতে সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মীয় স্বায়ত্তশাসনের লঙ্ঘন হতে পারে। এই আইন ব্যবহারের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি থাকার বিলুপ্তি ও রাষ্ট্রের এক ধরনের অতিরিক্ত নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এই আইন তাদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তি পরিচালনার অধিকারকে খর্ব করবে। এই আইনের দুটি ধারা, যেমন অমুসলিম সদস্যদের এই বোর্ডে অন্তর্ভুক্তি এবং জেলা প্রশাসকদের হাতে মালিকানা নির্ধারণের যে ক্ষমতা দেওয়া, এই সিদ্ধান্তকে স্বায়ত্তশাসনের উপরে মুসলিমদের যে নিজের অধিকার ছিল সেটার উপরে হস্তক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। আইনটি পাশ হওয়ার আগে এবং পরে ভারত জুড়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ ও প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের অনেক মিডিয়াতেও তার কিছু কাভারেজ আমরা দেখেছি। ভারত জুড়ে বিভিন্ন প্রতিবাদের মধ্যে বিভিন্ন সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে এই আইন পাশের সময় বিতর্ক করেছেন। তারা তাদের অবস্থান নিয়ে তর্ক ও যুক্তি হাজির করেন। কেবল মুসলিম সাংসদরাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি অমুসলিম সাংসদরাও এই আইনের বিরোধিতা করেছেন। বিলটি সংবিধান বিরোধী এবং ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে কংগ্রেস দলীয়ভাবে এর বিরোধিতা করেছে। তৃণমূল কংগ্রেস এই বিলটিকে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে তাদের বিভিন্ন সাংসদ সোচ্চার হয়েছেন। বামপন্থী দলগুলো বিলটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদও জানিয়েছে এবং এটিকে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে অভিহিত করেছেন। আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বিলটির বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন। বিজেপি সরকারের আনীত ওয়াকফ সংশোধনী আইন শুধুমাত্র একটি আইনি পরিবর্তন নয়, এটি একটি ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক কাঠামোর উপরে রাষ্ট্রের চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা হিসেবেও অনেকে দেখছেন। এর মাধ্যমে ভারতে মুসলিম জনগোষ্ঠী সামগ্রিকভাবে একটি নতুন চাপে পড়তে যাচ্ছে। ভারতের মুসলিম সমাজের এই সংগ্রাম কেবল তাদের একার নয়, এটা গোটা দক্ষিণ এশিয়ায় ধর্মীয় স্বাধীনতারও একটি প্রশ্ন। একদিকে আমাদের স্বীকার করতে হবে যে যেভাবে ওয়াকফ বোর্ড এই সম্পত্তিগুলি ম্যানেজ করে আসছিল তার মধ্যে প্রচুর মিসম্যানেজমেন্ট ও দুর্নীতি হয়েছে। এখান থেকে যে আয় ভারতের মুসলিম কমিউনিটির উন্নয়নের জন্য ব্যবহৃত হতে পারত, সেই আয় আসলে সেভাবে ব্যবহৃত হয়নি। এই আইন ওয়াকফ বোর্ডকে আরও সচেতন হতে বাধ্য করবে। অন্যদিকে বিজেপির রাজনৈতিক দর্শনের একটি বড় অংশ জুড়ে আছে হিন্দুত্ববাদ এবং তার উপরে ভিত্তি করে মুসলিমদের আদারিং করার রাজনীতি। এই আশঙ্কা থেকেই মুসলিম জনগোষ্ঠী আরও খানিকটা সাংবিধানিক ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া এবং অধিকার খরণের একটা সম্ভাবনা এই ওয়াকফ সংশোধনী বিল 2025। এ মুহূর্তে আমাদের দরকার সচেতনতা, সংহতি এবং সাংবিধানিক ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেওয়া। পূবে পশ্চিমে থেকে আমি সাদিক মোহাম্মদ আলম। পোস্ট দেখুন, ভাবুন, করুন।